আমন্ত্রণ জানাচ্ছি সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি আছি মুনাওয়ার মইনুল। দর্শক, আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে, সেটা হচ্ছে কৃষকের নিরাপত্তা। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের এখানে আসছেন। আমার ডান দিকে মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড, এবং উপদেষ্টা, সুপ্রিম সিড কোম্পানি। আপনাকে স্বাগত চ্যানেলে। আসসালামু আলাইকুম। এবং বাদিকে আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, ম্যানেজিং ডিরেক্টর, বিটল রিজন সলিউশন বাংলাদেশ। স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা কৃষকের নিরাপত্তা মানে হচ্ছে আমাদের এই যে সার্বিক কৃষি ব্যবস্থাপনায় কৃষক একটা গুরুত্বপূর্ণ বিষয়। কৃষকের নিরাপত্তা অবশ্যই দরকার। সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের মধ্যে দুজন অতিথি আছেন, তার মধ্যে সাবেক নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড। ওনার সাথে আমরা আলোচনায় যাই। বিষয়টা হচ্ছে যে কৃষকের নিরাপত্তার বিষয়ে কথা বলার প্রেক্ষিতে, যেহেতু আপনি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ছিলেন, তো সেক্ষেত্রে আমাদের যে তুলার যে বর্তমান অবস্থা এবং তুলার যে যারা কৃষক আছে, যদ্দূর জানি যে আমাদের তুলা প্রায় 85 লক্ষ মেট্রিক টন বেল, মানে আমাদের দরকার হয়, বেল দরকার হয়। আর উৎপাদন বোধ হয় 2 লক্ষ বেল হয় আমাদের দেশের চাহিদা অনুযায়ী। তো চাহিদার মধ্যে উৎপাদনের যে বিশাল ফারাক, সেইখানে কৃষকের নিরাপত্তার চেয়ে আমাদের ফারাকের তো নিরাপত্তা কমানো দরকার। আপনার কাছে কি মনে হয়? অগ্নিকাণ্ডের নির্মম ক্ষতি থেকে আপনার স্থাপনাকে সুরক্ষিত রাখতে অ্যাডভান্সড পাওয়ার টেকনোলজি নিয়ে এলো তুরস্কের বিখ্যাত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড সেম্পা ফায়ার পাম্প। একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আমি এটার বিষয় যদি বলতে চাই, তাহলে আসলে এটার কিছুটা ইতিহাসের সাথে আমাদের তুলা উৎপাদন জড়িত ছিল। প্রায় 200-300 বছর আগে থেকেই, ব্রিটিশ পিরিয়ডের আগে আমাদের এখানেই যে তুলা উৎপাদন হয়েছে, তার থেকে মসলিন তৈরি হয়েছে। এবং সেই মসলিনের ব্যবসা করে আমরা কিন্তু অনেক বৈশ্বিকভাবে আমরা অনেক লাভবানও হয়েছি। কিন্তু পরে একটা চাষবাস এবং এই মসলিন তৈরিটা যখন বন্ধ হয়ে যায় ব্রিটিশ পিরিয়ডে, তারপরে কিন্তু আমাদের দেশের তুলা উৎপাদনটা আস্তে আস্তে হারিয়ে যায়। শুধু সামান্যভাবে কিছু তুলা উৎপাদন হতো পাহাড়ে, সেটা হলো ঝুমের সাথে, অনেক ফসলের সাথে একটু করতো তাদের স্থানীয় ব্যবহারের জন্য। সেটা যুগ যুগ ধরে ছিল, এবারে এখনও আছে। স্বাধীনতার পূর্বে আমাদের এখানে তুলাটা কিন্তু পুরোপুরি আমরা আমদানি নির্ভরই ছিলাম। পশ্চিম পাকিস্তান থেকে তুলাটা আসতো, সেই দিয়ে আমাদের মিলগুলো চলতো। কিন্তু স্বাধীনতার পরে আমরা কিন্তু আবার নতুন করে শুরু করি, যাত্রা শুরু হয়। এটা হলো হিটসুটাম তুলা, যেটা হলো আপনার কমার্শিয়াল তুলা উৎপাদন। তো কিছু জাত দিয়ে আমাদের এখানে শুরু হয়, কিন্তু আমরা এই জাতগুলার যে ডিউরেশন, সেই ডিউরেশনটা কিন্তু 6 থেকে 7 মাস লেগে যায়। তার মানে প্রায় 99% হচ্ছে আমরা আমদানি করি তুলা। এবং আমাদের যে আপনার যে টেক্সটাইল মিলগুলো আছে, সমস্ত এই কটন আমরা আমদানি করি, যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন খুবই কম, আমদানি করি। এটা আমদানি নির্ভর। কোনোভাবেই কি বাংলাদেশে এটার উৎপাদন বাড়ানোর কোনো সুযোগ নেই? হ্যাঁ, বাড়ানোর সুযোগ আছে। বিশেষ করে আমরা ইদানিংকালে যে প্রযুক্তির ব্যবহার করছি এবং যে হাইব্রিড সিড ব্যবহার করতেছি, সেই হাইব্রিড সিডে তার একর প্রতি বা হেক্টর প্রতি উৎপাদন অনেক বেড়ে গেছে এবং তার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং আগে আমাদের তুলা যেটা স্থানীয়ভাবে হতো, সেটা এক্সপোর্টে ব্যবহার করার মতো কোয়ালিটি আমরা পেতাম না বলে একটা অভিযোগ ছিল। কিন্তু এখন আমাদের এক্সপোর্টের স্পিনিং মিলগুলো যে আমাদের থেকে তুলাগুলো কিনে নিচ্ছে, সেগুলো এক্সপোর্টে ব্যবহারযোগ্য হচ্ছে। এবং এটা এখন ইন্টারক্রপ, বিভিন্ন ফসলের মাঝে তুলা চাষ এবং বাগানের ভিতরে তুলা চাষ। আমাদের প্রতি জমি খুবই কম। পাহাড়ে আমরা বিভিন্ন বাগানে আমরা তুলা চাষ করছি, আমরা চর এলাকায় করছি। যেসব জমিতে আসলে ফসল উৎপাদন, খাদ্যশস্য উৎপাদনের জন্য কিছু চ্যালেঞ্জ আছে, সেই জমিগুলোকে আমরা কিন্তু বেছে নিয়েছি। তবে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ এবং একই জমিতে 3টা ফসল উৎপাদন হয়, সেখানে একটু দীর্ঘমেয়াদী হওয়ার চ্যালেঞ্জে আমরা তুলা চেষ্টা করে আপনার যাচ্ছি। একটা ফসলই করতে হয়, সেটা 7-8 মাস লাগে। হ্যাঁ, না, 2টা ফসল করা যায়, কিন্তু আমরা এখন আরেকটা শুরু করছি যে তুলার ভিতরে ফসল এবং অন্য ফসলের ভিতরে তুলা, যাতে চাষি তার লাভটা, রিটার্নটাকে আমাদের কি এই তুলা থেকে কি মসলিন যে আমাদের দেশে এখন হচ্ছে নতুন করে, সেটা কি আমাদের তুলা থেকেই হচ্ছে? রাইট, আমাদের তুলা থেকেই আমরা এটা মসলিনটাকে আবার রিভাইভ করেছি এবং এই তুলা বাংলাদেশেই উৎপাদন হচ্ছে। এবং এই আদি মসলিনের যে প্রযুক্তি
আমরা সেই ওটাকেই ফলো করেই একমাত্র আমরা করতে পারছি, এবং এটা আমাদের এখানে জিআইও পেয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আমরা আমাদের মসলিনে পেয়েছি। তো এটা আমাদেরই তুলা এবং আমাদেরই আপনারা যে নিজস্ব কৃষক প্রজেক্ট। নিয়ে কাজ করেছেন, তুলা চাষিদেরকে নিয়ে কি একটা কাজ করেছেন যেটা হচ্ছে আপনাদের গ্লোবালি এই তুলা চাষিদেরকে আমাদের এখানে প্রশিক্ষিত করা হয়েছে গ্লোবাল একটা থেকে, ফার্ম থেকে, এই বিষয়ে তো আপনি যুক্ত ছিলেন, জি এটা একটু বলবেন? জি, এখন আমাদের দেশে যে তুলা উৎপাদনের একটা যুগান্তকারী পরিবর্তন আসে, যে সাস্টেনেবল কটন প্রোডাকশন, এবং এই সাস্টেনেবল কটন প্রোডাকশনটা প্রাইমার্ক যে ব্র্যান্ড, এরা প্রথম ফান্ডিং করে, এবং এখানে এসে পুরা সাপ্লাই চেইনে তারা কিন্তু ট্রেসেবিলিটিটা তৈরি করার মতো পুরো প্রযুক্তিটা আমাদের এখানে নিয়ে আসছে, এবং তুলা উন্নয়ন বোর্ড এবং এখানে কটন কানেক্ট এর সাথে সম্পৃক্ত হয়ে আমরা ফার্মারদেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে আমাদের এখানে পরিবেশ বান্ধব তুলা উৎপাদন করা যায়, এবং তার স্বাস্থ্য রক্ষা করা যায়, তার নিরাপত্তা রক্ষা করা যায়, এবং তা মানে কৃষকের নিরাপত্তা, কৃষকের নিরাপত্তা। কেন কৃষকের শুধু ওখানে কি কীটনাশক দেওয়া হতো? তুলার মধ্যে কীটনাশকটা আমরা সরাসরি ব্যবহারের জন্য সাজেশন করি না। আমরা এখানে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম প্রযুক্তিকেই ফলো করা হচ্ছে, এবং ফার্মার্স ফিল্ড স্কুল এর মাধ্যমে কিন্তু ফার্মার্স টু ফার্মার্স কিভাবে তার জ্ঞানের বা নলেজের শেয়ারিং, এই প্রযুক্তিতেই কিন্তু আমরা ফার্মার্সদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পরিবেশ বান্ধব তুলা উৎপাদন করা যায়। কেননা এটা ট্রেসিবিলিটি এবং এর যে সাপ্লাই চেইনের যে রেকর্ড, পুরাটাই কিন্তু আবার আরেকটা থার্ড পার্টির কিন্তু রেকর্ডটা রেখে থাকে, এবং এইটা একজন রিটেলার যখন ইংল্যান্ডে এই প্রোডাক্টটা কিনবে, সে কিন্তু কোন ফার্মারের উৎপাদন করা তুলা সেটাও কিন্তু সে ওখান থেকে কিন্তু যাচাই করার সুযোগ থাকে। এইভাবেই কিন্তু আমরা এই প্রযুক্তি, এটা ওদের ট্রেসেবিলিটির জন্য এটা করা হয়েছে। আসছি আপনার কাছে, জনাব হারুনুর রশিদ, আপনি তো দীর্ঘদিন এইসব বিষয়ে কাজ করেছেন, আমাদের কৃষকের নিরাপত্তা নিয়ে আপনি কাজ করেছেন বিভিন্ন জায়গায়। গ্লোবালি কৃষকের নিরাপত্তা নিয়ে অনেক কাজ হচ্ছে, বাংলাদেশে এই কৃষকের নিরাপত্তা নিয়ে কি খুব বেশি কাজ হয়েছে? বিষয়টা কি একটু বলবেন? না, ধন্যবাদ মাইনুল ভাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমি প্রথমেই একটু অল্প সময়ে আপনার এই প্রোগ্রামের নামটা যে সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম আপনারা নির্বাচন করেছেন। আই এম শিওর আপনারা কোনো রিসার্চ বা কোনো ধরনের একটা প্রসেসের ভিতর দিয়ে করেছেন, কারণ সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, একটা ছাড়া আরেকটা যেতে পারে না। এটার একটা এক্সাম্পল হলো আপনার 1990 থেকে 2000 দশক পর্যন্ত চীনে ব্যাপকভাবে শিল্পায়নের জন্য কয়লা খনি থেকে কয়লা উৎপাদন করতো শ্রমিকরা, এবং প্রায়ই আপনি শুনতেন হয়তো হাজার হাজার শ্রমিক মারা যেত। রাইট। এরপর চায়না সরকার এটা শক্ত আইনের মাধ্যমে এবং প্রত্যেকটা শ্রমিককে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই সেফটিটা এনশিওর করে। এখন কিন্তু আপনি খুব একটা শুনবেন না যে চায়নাতে এই ধরনের ঘটনা ঘটছে। শুধু চায়না না, অন্য কোথাও এরকম শোনা যায় না। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো আপনারা যে সেফটিটাকে ফোকাস করেছেন ডেভেলপমেন্টের সাথে, এই জন্য খুবই ভালো লেগেছে। নাও কাম টু দ্য পয়েন্ট, যেটা বিষয় হলো যে কৃষকের নিরাপত্তা। কৃষকের নিরাপত্তা আসলে কৃষিকাজটা কিন্তু খুব সরাসরি লিঙ্ক টু দ্য বিজনেস। কৃষক এক ধরনের আপনার র মেটেরিয়াল তৈরি করে, বিশেষ করে যেগুলোকে আমরা ক্যাশ ক্রপ বলি, তুলা, পাট, চা। এই যে কৃষক উৎপাদন করতেছে, কৃষক অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, তার নিরাপত্তাটা কি হবে, এইটা নিয়ে এখন গ্লোবালি ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। কিছু ফ্রেমওয়ার্ক ডেভেলপ হয়েছে। ইউনাইটেড নেশন গাইডিং প্রিন্সিপালের আন্ডারে একটা ফ্রেমওয়ার্ক হয়েছে যেটাকে বলে HRDD, হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স। এইটা পরবর্তীতে আপনার ILO, OECD, এরপর আপনার FAO, পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন সবাই অ্যাডপ্ট করেছে। এইটাই বিভিন্ন কান্ট্রিতে ন্যাশনাল ফ্রেমওয়ার্কে ফার্মার সেফটি ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করতেছে। এইটা আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে, তারা তাপমাত্রাতে খুবই ভুক্তভোগী। এই তাপমাত্রাকে কিভাবে ম্যানেজ করা যায় এটার উপরে অস্ট্রেলিয়া ব্যাপকভাবে কাজ হচ্ছে। আমেরিকাতে আপনার টেকনোলজি, পাওয়ার টিলার, এইগুলা কিভাবে সেফটি সহকারে চালানো যায়। পাশের দেশ ইন্ডিয়াতেও একই অবস্থা, ফার্মার সেফটি নিয়ে অনেক অ্যাওয়ারনেস, অনেক ধরনের ট্রেনিং, অনেক ধরনের সার্টিফিকেশন প্রোগ্রাম আছে। কিন্তু বাংলাদেশে
আমরা এটা খুবই একটা অনুপস্থিত জায়গায় আছে। আমি বলতে পারি সরকারি লেভেল থেকেও বিজনেসগুলোও তেমনভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না ফার্মার সেফটি। এইখানে বাংলাদেশে আমরা এটা কারণ কি? কারণ বাংলাদেশে প্রায় 40% কর্মসংস্থান কৃষি খাতে এক্স্যাক্টলি আছে, তবুও আমরা এই ফার্মার সেফটি নিয়ে কাজ করছি না কেন? রাইট, এটাতেই আসতেছি আমি। ফার্মার সেফটি বলতে আমরা বাংলাদেশে যদি খুব ল্যাঙ্গুয়েজে আমরা বুঝি, এখানে কৃষক যে অনিরাপদভাবে কীটনাশক ব্যবহার করতেছে, অত্যাধিক তাপমাত্রা যে হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে বৃষ্টি, বরা, খন্না অনিয়মিতভাবে ইদানিং হচ্ছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে বজ্রপাতে প্রচুর কৃষক মারা যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা একটা রাফ স্ট্যাটিস্টিক্স হলো প্রতি বছর 500 থেকে 1000 মানুষ মারা যায় বজ্রপাতে, ফিল্ডে মারা যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং কয়েক হাজার লোক আহত হয়। জি। তো এই যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে, এই ফার্মারের এই ঝুঁকিগুলোকে কিভাবে ম্যানেজ করবে সেটাই নিরাপত্তা। তা আমি এটা একটু উদাহরণ দিতে পারি। আমরা যখন ওই কটন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে প্রাইমার্কের প্রজেক্টে কাজ করেছিলাম, আমরা এই কৃষকের নিরাপত্তা এক্স্যাক্টলি জি। 200 ফার্মারকে নিয়ে একটা পাইলট করেছিলাম, ওইটা HRDD মডেলে। ওইটা আপনার 4টা স্টেপ ফলো করে যে ফার্মার ওই অঞ্চলে ওই কাজটার জন্য কি কি ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ভুগতেছে এটা আইডেন্টিফাই করা। এইটা আইডেন্টিফাই করে এইটা কিভাবে আপনার মিটিগেশন করা হবে বা প্রিভেনশন করা হবে, ওই অ্যাক্টিভিটিগুলা সেট করা, এরপরে কন্টিনিউয়াস এটা ট্র্যাক করা, মনিটরিং করা, এবং ফাইনালি এটা কমিউনিকেট করা যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে। তো ওই হিসাবে আমি বলতে পারি যে আমাদের দেশে এখন ফার্মার অত্যাধিক অনিরাপদভাবে কাজ করতেছে। এই ক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি আপনাকে। আমরা আরেকটা কাজ করেছিলাম, হিট ট্রেস ম্যানেজমেন্ট। এই যে প্রচণ্ড যে তাপ হয়, বিশেষ করে চুয়াডাঙ্গা, আপনার মেহেরপুর অঞ্চলের দিকে 40 ডিগ্রি পর্যন্ত তাপ হয়ে যায়। আমরা ওই রিডিং ইউনিভার্সিটির একটা অ্যাসোসিয়েট অর্গানাইজেশন আছে অ্যাজিমিলা, ওকে নিয়ে আমরা একটা রিসার্চ করেছিলাম। খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিংস যে আমরা দেখেছি ওইখানে চর্মরোগ, মহিলা এবং শিশু ব্যাপকভাবে, এটা হয়তো আমরা যারা কাজ করতেছি আমরা বুঝতেছি না, যখন আমরা রিসার্চটা করতে গেছি 80%, মোর দেন 80% হাউস হোল্ডে মহিলা শিশু চর্মরোগে ভুগতেছে এই হিট স্ট্রেসের সময়। কিভাবে? তারা তো এখন অনেক মহিলা কৃষিকাজে অন্তর্ভুক্ত হচ্ছে, তারা মাঠে যাচ্ছে, শিশুরা খাবার নিয়ে যাচ্ছে, বা মা বাবার সঙ্গে যে কোনো এই হিট স্ট্রেস তারা সহ্য করতে পারছে। এবং পুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচণ্ড ডিহাইড্রেশন, কারণ সে পানি খায় না। সে যখন কৃষিকাজ করে তার যে একটা ইন্টারভেলে কিছু পানি খাওয়া দরকার, একটু ছায়ে রেস্ট নেওয়া দরকার, এইটা না, তার খাবার নিয়ে যায়, খাবারটার সময় সে শুধু পানি আচ্ছা, খায়। হিট স্ট্রোকেও তো মারা যাচ্ছে। এক্স্যাক্টলি, ভেরি গুড অবজারভেশন আপনার। হিটস্ট্রোকেও আমাদের দেশে বিশেষ করে ফার্মাররা প্রচুর হিটস্ট্রোকে মারা যায়। তো এই জায়গাগুলা অ্যাওয়ারনেস তৈরি করা, ট্রেনিং দেওয়া, এবং কীটনাশকের যে বিষয়টা হইল, এইখানে ব্যাপকভাবে পিপি যে একটা বিষয় আছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, চোখে চশমা দিয়ে, মাস্ক দিয়ে, আপনার তারপর বুট পরে, পোশাক পরে স্প্রে করা। বাংলাদেশের বাস্তবতায় কি এটা সম্ভব আপনার কাছে কি মনে হয়? এটা খুব ইন্টারেস্টিং। এটা কটন ডেভেলপমেন্ট বোর্ড এবং প্রাইমার্কের ওই প্রজেক্টে উই মেক ইট পসিবল। আমরা ওইখানে এই পিপি দিয়েছি ফার্মারকে, না দিলে তো ফার্মার প্রথমে উদ্বুদ্ধ হবে না। ফার্মারকে আমরা পিপি দিয়েছি, ট্রেনিং দিয়েছি কিভাবে করতে হয়। কটনে আমরা এটা একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পারছি, কিন্তু অন্যান্য জায়গায় কিছু যে চর্চা হচ্ছে না আমি বলবো না। মাস্ক তো এখন করোনার পরে এমনিতেই মানুষ পরে, তো অনেক সময় দেখা যায় কৃষক মাস্ক পরে। আচ্ছা, আপনার কাছে এই বিষয়ে আসছি। আমি যেহেতু কটন বোর্ডে আপনি ছিলেন, তা আমার কাছে, আপনার কাছে কি মনে হয় যে এই যে পিপিই পড়া, মানে পার্সোনাল প্রোটেকশন যে পড়া, আর হচ্ছে মাস্ক পড়া, এইটা পরে কি আসলে বাংলাদেশে এই বাস্তবতায়, কৃষকের বাস্তবতায় কিছু সম্ভব? এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, উন্নত দেশ অনেক জায়গায় করতে পারছে। এটা তো কে এখানে করবে? এই অ্যারেঞ্জমেন্টটা কে করবে? এই অ্যারেঞ্জমেন্টটা আসলে বিভিন্নমুখী হতে হবে। শুধু সরকার আমি বলবো না, সরকারও হতে হবে, এনজিও, বেসরকারি এবং আমরা যদি আসলে সবার আগে আমি যেটা গুরুত্ব দিতে যাচ্ছি সেটা হলো প্রশিক্ষণ। মানুষকে যে অ্যাওয়ারনেস তৈরি করা, তার ভিতরে জিনিসটার যে কীটনাশকের যে খারাপ প্রভাব, এটাই অনেকে বুঝতে পারে না। কীটনাশক কিন্তু তাকে, সে খালি হাতেই অনেক সময় কীটনাশক ধরে সে কিন্তু ট্রিটমেন্টগুলো করছে। তো এইটাতে তার যে ক্ষতিকর দিক, তারপরে একটা কীটনাশক প্রয়োগ করার পর ওই খাদ্য যেটা একটা ফল, সে কবে এটাকে আবার হারভেস্ট করবে বা এটা উত্তোলন করে আবার বাজারজাত করবে, রেসিডিয়াল এফেক্টটাকে মুক্ত করা, এটার জন্য সরকার কিছু কাজ করছে। সেটা হলো IPM বা হলো সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মানে একবারে আমার কীটনাশকে যাওয়া যাবে না।
আগে আমরা এখন প্রচুর ট্র্যাপ পাওয়া যায় কীট পতঙ্গকে আকৃষ্ট করার জন্য কালার ট্র্যাপ, লাইট ট্র্যাপ এবং আমাদের ফেরামন ট্র্যাপ, এই ট্র্যাপগুলো ব্যবহারে কিন্তু এখন সরকার উৎসাহিত করছে। এবং এই আমাদের আরেকটা প্রোগ্রাম কিন্তু চলমান আছে, পার্টনার প্রকল্প, ওয়ার্ল্ড ব্যাংক প্রকল্প। তার মানে আপনি বলছেন যে এইটা আপনারা যে ট্রেনিংটা করেছেন কৃষকের জন্য, নিরাপত্তার জন্য, সেটা করেছেন হচ্ছে বিদেশি একটা সংস্থার অর্থায়নে, তত্ত্বাবধানে, গবেষণায় এটা আপনারা সম্পন্ন হয়েছে। শুধু বিদেশি এখন আর নেই, এখন বাংলাদেশে কি আমাদের সাধারণ কৃষকদের জন্য তাদের নিরাপত্তার জন্য এই রকম ট্রেনিং বলেন, অ্যাওয়ারনেস বলেন, এটা কি সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় কৃষি মন্ত্রণালয় এখন তার কোর নিজস্ব প্রোগ্রামের ভিতরেই কিন্তু আইপিএমটাকে ইন্টিগ্রেট করে নিয়েছে এবং গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এই দুইটাকে সরকার এটা মাঠে প্রয়োগিক জায়গায় নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, প্রশিক্ষণ যেটা, সেটাকে আরো ব্যাপকতা বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে। গ্যাপ, GAP, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, আপনার কাছে মনে হয় এটা আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারবো? বর্তমান সরকার কৃষি বান্ধব বলেই মনে হচ্ছে আমাদের কাছে। ওনারা যে অনেক উদ্যোগ নিয়েছেন, কৃষকের কার্ড দিচ্ছেন, কৃষককে অনেকভাবে সহায়তা করছেন। এই সরকারের আমলে এই যে আপনার কৃষকের নিরাপত্তার জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার বলে আপনারা মনে করছেন, আপনার কি ধারণা যে এটা যদি আমরা যোগ করি, সরকারকে যদি বলি এটার পাশাপাশি এই উদ্যোগগুলো নেওয়া যায়, সেটা কি হতে পারে? না, ডেফিনেটলি সরকার তো কৃষিকে আগায় নেওয়ার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ বাই দিস টাইম তারা নিয়েছে এবং বিশদ প্ল্যানিং করার জন্য চেষ্টা করতেছে যতটুকু আমরা জানি। তো এইখানে ফার্মার সেফটিটাকে একটা ফোকাস পয়েন্ট দিতে হবে সরকারের। তো এই জন্য যেটা করতে হবে যে আমাদের অ্যাডভোকেসি করতে হবে। সরকার তো পলিসি দিবে, আমাদের যে রিসার্চ ইনস্টিটিউশনগুলো আছে তাদেরও কাজ করতে হবে, প্রযুক্তি উদ্ভাবন করতে হবে যেগুলো ফার্মার সেফটির ক্ষেত্রে ফিজিবল হবে। এবং মহিলা ফার্মার যেহেতু ইনক্লুশন হচ্ছে, মহিলাদের জন্য পিপি সেট কিন্তু গত 20 বছরে আমাদের মহিলা ফার্মার অনেক বেড়েছে, অনেক বেড়েছে। সিগনিফিকেন্ট নাম্বার ফার্মার, মহিলা ফার্মারের জন্য তার সঙ্গে যায় এই ধরনের টেকনোলজি অ্যাজ ওয়েল এস এই ধরনের পিপি আমাদের নিয়ে আসতে হবে এবং ওইভাবে তাদেরকে এনকারেজ করতে হবে। সরকার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, যারা মূল দায়িত্বে এই বিষয়গুলোকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য, আমি ডেফিনেটলি তারা এগুলো নিয়ে আলোচনা করে এবং তারা বিশদভাবে চিন্তা করে। এই সুবাদে আপনাকে বলে রাখি, বর্তমানে যে কৃষিমন্ত্রী মহোদয় আছেন, উনি ওনার অনেকগুলো উদ্যোগ আছে যেগুলো খুবই খুবই সিগনিফিকেন্ট উদ্যোগ, যেগুলো কৃষকের জন্য, আমাদের কৃষি ব্যবস্থাপনার জন্য নানাভাবে এগুলো বেশ ভালো কিছু উদ্যোগ আছে। আমি আপনাকে স্পেসিফিকলি বলি যে ধরেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কৃষকের নিরাপত্তা। কৃষকের নিরাপত্তা তো শুধুমাত্র ধরেন আপনার পেস্টিসাইড না, যে কীটনাশকটা শুধু, অ্যাওয়ারনেসও তো একটা বড় বিষয়, যে ও জানছে কিনা, একদম মাঠ পর্যায়ে জানার সুযোগ হচ্ছে কিনা আমাদের সমস্ত সর্বস্তরের কৃষকদের, যে তার নিরাপত্তার জন্য কি কি উদ্যোগ নেওয়া দরকার, কি কি করতে হবে আর কি করতে হবে না। যেমন আপনাকে যদি স্পেসিফিকলি বলে, আপনি বলছেন যে বজ্রপাত, কৃষক কি আসলেই বজ্রপাত থেকে বাঁচার, সে তো মাঠে থাকতেই হবে তার, আপনার কাছে কি মনে হয়? না, এটা খুবই ভালো একটা বিষয় বলছেন। আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। আমরা কটন বোর্ডের সঙ্গে একটা কাজ করেছিলাম যে আর্লি অ্যালার্ম সিস্টেমের কোনো, যখন আপনার কটন সিডটা রোপণ করে তখন আপনার প্রচুর বৃষ্টি হয়, এটা জুলাই আগস্ট ওই মাসে আমাদের রেনি সিজন মিল, তখন আমরা মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে একটা কাজ করে প্রতি সপ্তাহের 7 দিনের ওয়েদার ফোরকাস্ট আমরা ফার্মার পর্যন্ত পৌঁছে দিতাম। তো ফার্মার যখন দেখতো আগামী 3 দিন বৃষ্টি হবে, সে আর সিড রোপণ করতো না। যখন সে দেখবে বৃষ্টির প্রবণতা কম, সে সিড রোপণ করতো। এই যে ইনফরমেশনটা তাকে কি করলো, তার সিড সেভ করলো এবং পাশাপাশি তার প্রোডাকশনও বাড়ালো। সেম আপনার এই বজ্রপাতের ক্ষেত্রেও একই বিষয়, এটা আর্লি অ্যালার্ম সিস্টেম আছে। আমি যতটুকু জানি মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট 2022 সাল থেকে এই আর্লি অ্যালার্ম সিস্টেমের উপর কাজ করতেছে। এইটা দিয়ে তারা স্পেশালি বাংলাদেশের যে অঞ্চলগুলোতে বজ্রপাত বেশি হয়, সিলেট অঞ্চল সহ ওই দিকের অঞ্চলগুলো, তো ওইদিকে আর্লি অ্যালার্ম সিস্টেম নিয়ে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট অনেকদিন যাবতীয় কাজ করতেছে। তো ইনফরমেশনটা যদি ফার্মারকে রাইট টাইমে দেওয়া যায় এবং ওইটা অ্যাওয়ারনেসের একটা মূল পার্ট। কৃষককে নিরাপদ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনি ধরেন ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, বজ্রপাত, তাপ, কীটনাশক, সবগুলো থেকে প্রযুক্তি কোনোভাবে সহযোগিতা করতে পারেন? আমরা কি সেই সহযোগিতার জন্য প্রযুক্তিকে ইনক্লুড করেছি? কৃষক কি জানে?
ভেরি গুড কোশ্চেন ভাই। এটা ডেফিনেটলি কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে না তা বলবো না, কাজ হচ্ছে। এবং আমরা যেহেতু আপনার মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে অতি সম্প্রতি কিছু কাজ করেছি, তাদের ক্যাপাসিটি কিন্তু এখন আগের চেয়ে অনেক ভালো। 3 দিন এবং 7 দিনের ওয়েদার ফোরকাস্ট, 3 দিনের ওয়েদার ফোরকাস্ট অলরেডি মোর দেন 90% মিলে যায়, এবং 7 দিনের ওয়েদার ফোরকাস্ট 80% মিলে যায়। এই ওয়েদার ফোরকাস্টটা ফার্মারের প্রত্যেকটা ক্রপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে বললেন অতিরিক্ত বৃষ্টি, ফার্মার যদি এইটা জানে যে আগামী 2 দিন অতিরিক্ত বৃষ্টি হবে, সে মাঠে যাবে না। না না, বিশাল বিষয়। অতিরিক্ত বৃষ্টি মানেই হচ্ছে কিন্তু আমাদের নিম্নাঞ্চলগুলোতে প্রচন্ড পাহাড়ি ঢল, এক্স্যাক্টলি, ফসল তলিয়ে যাওয়া। এক্স্যাক্টলি, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট। বিষয়। সে ভিশন নিবে সেই বিষয়ে। যে আসছি আপনার কাছে, এই যে আপনার প্রযুক্তির ব্যবহার আমাদের কৃষকের নিরাপত্তার ক্ষেত্রে, প্রযুক্তি যেহেতু আপনি সরকারের বড় একটা দায়িত্ব পালন করেছেন, জি, আপনার সময় কি আপনি প্রযুক্তিকে মানে এইভাবে কৃষকের নিরাপত্তায় বা কৃষি নিরাপত্তায় কি ব্যবহার করতে পেরেছিলেন কিনা আপনার ডিজায়ার অনুযায়ী? জি, আপনি একটা ভালো প্রশ্ন তুলেছেন যে আসলে প্রযুক্তি নিজেও কিন্তু আবার অনেক সময় অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। দুইটা বিষয় আছে। বিশেষ করে আমাদের যে কৃষি, তখন এই কৃষি কিন্তু একটা রূপান্তরের পর্যায়ে আছে, আমরা বলি ট্রান্সফরমেশনাল স্টেজে আছে। আমাদের এই কৃষি কিন্তু এখন আদি কৃষির চেয়ে কিন্তু যান্ত্রিক কৃষিকে চলে আসতেছে। তো এই যান্ত্রিক কৃষিতে আমাদের যেমন ট্রাক্টর ব্যবহার হচ্ছে, হারভেস্টারের ব্যবহার হচ্ছে, থ্রেশার ব্যবহার হচ্ছে, রিপার ব্যবহার হচ্ছে। এইগুলো সবই হলো লৌহজাত দ্রব্য দিয়ে তৈরি। যে কথাটা আমার সহ আলোচক উত্থাপন করলেন, এই বজ্রপাতের ক্ষেত্রে আবার এটা কিন্তু বজ্রপাতে আক্রান্ত হওয়ার কিন্তু একটা ভয় থাকে এরকম লৌহজাতীয় যন্ত্রপাতির কাছে থাকা। এখন কি করা যাবে? এখন সেখানে আমাদের কিছু প্রিভেন্টিভ যে ইয়েগুলো ট্রেনিংয়ে আমাদের এটা কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে বজ্রপাতের সময় এই যন্ত্রপাতিগুলোর থেকে কিন্তু কৃষকের কিন্তু একটু নিরাপদ দূরত্বে চলে যেতে হবে। এখন সরকার কিছু মানে আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয় তারা কিছু তাল গাছ লাগানোর চেষ্টা মানে উদ্যোগ নিয়েছে, যেগুলা বিভিন্ন মাঠের ভিতরে যদি তাল গাছটা থাকে তাহলে ওটা কিন্তু মানুষের উপরে বজ্রপাতটা না পড়ে তাল গাছের দিকে চলে যাবে। এটাও কিন্তু একটা বায়োলজিক্যাল এক গাছ উৎপাদনের মাধ্যমে এবং গাছের ইয়াকে তাকে রক্ষা করা। আবার গাছের নিচে যাতে আবার উনি না থাকে, কৃষক যাতে আশ্রয় না নেয়, তার সাথে যদি মোবাইল থাকে মোবাইল ফোনটা কিন্তু অফ করে দিতে হবে এই বজ্রপাতের সময়। এখন যন্ত্রের যে বিষয়টা আমি সেখানেও একটু আসতে চাচ্ছি যে নিরাপত্তার ক্ষেত্রে, সেখানে যন্ত্র আমরা ব্যবহার শুরু করে দিয়েছি আমাদের প্রয়োজনে, কিন্তু যন্ত্রের সাথে আমাদের প্রশিক্ষণগুলো সেভাবে আগায় নাই। সেখানে একটা কথা আছে যে কৃষি খাত বিশ্বব্যাপী উচ্চ ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি, যন্ত্র ব্যবহারের দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য। রাইট, হু এবং আইএলওর এগ্রিকালচারাল সেফটি অ্যান্ড হেলথের একটা রিপোর্ট। জি, তো যন্ত্র ছাড়া প্রযুক্তি কিভাবে সম্ভব? আবার প্রযুক্তি ব্যবহার করতে গেলে এরকম হেজার্ড আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এইটার একটা সলিউশন বাইরে আমরা দেখেছি, নানাভাবে ওরা এটাকে সলিউশনটা করে ফেলেছে। যেমন হতে পারে এরকম যন্ত্রের সাথে তো শুধু যন্ত্র থাকে না, লোহা থাকে না, এটাকে আপনার কাভার করারও ব্যবস্থা থাকে। রাইট, আমরা তো ট্রেনেও চড়ি, তখনও বজ্রপাত হয়, নিজস্ব Right, গাড়িতেও right, চড়ি। এটা চাইলেই কি সম্ভব বাংলাদেশের জন্য? জি। এখন ওই বজ্রপাতের ক্ষেত্রে বিশেষ করে রাবার জাতীয় যেটা আমাদের কন্ডাক্টর বিদ্যুৎ কন্ডাকশন হয় না, ওই ধরনের, যেমন আমাদের গামবুট পরা, আমাদেরকে রাবারের জুতা পরা, তারপর হলো আমাদের কিন্তু ঐতিহ্যগতভাবে আমরা কিন্তু মাথাল ব্যবহার করতো আগে চাষিরা, এটা আমাদের কিন্তু এখন কমে গেছে। এটা কিন্তু মাথালটা কিন্তু তাকে রৌদ্র, ওই যে উনি যেটা বললেন যে হিট স্ট্রেস, মাথাল সেখান থেকেও কিছু রক্ষা করতে পারতো। তারপরে হলো খাবারের পানি চাষিদের দেওয়া। আমি বর্তমানে যেই কোম্পানিতে চাকরি করতেছি, এখানে একটা আমাদের কর্মসূচি আছে CSR এর মাধ্যমে, আমরা কিন্তু চাষিদেরকে বিশেষ করে বোরো ধান হারভেস্ট করার সময় প্রচণ্ড তাপমাত্রা থাকে, তখন তাদেরকে এই শরবত খাওয়ানো, মানে তৃষ্ণা মিটানো, সেইটার আর কাজটা কিন্তু করেছে। এই বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ, NGO সবারই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আগায় আসতে হবে, আমি যেটা মনে করি সমন্বিত যে উদ্যোগ। আপনি ঠিকই বলেছেন, কিন্তু বাংলাদেশে একটা বিষয় আমার কাছে মনে হয় যে একটু আমরা যদি খেয়াল করি কৃষকের নিরাপত্তার ক্ষেত্রে, যেমন ধরেন কৃষক তো কৃষির বাইরে না, না, কৃষি অবশ্যই না। পণ্যের বাইরে না। দেখেন এখানে একটা বিষয় আছে যে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও লবণাক্ততা ঝুঁকিতে বিশ্বের অন্যতম সংবেদনশীল দেশ। এটা IPCC বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল কর্ম পরিকল্পনার একটা রিপোর্ট। এখন এই যে ধরেন আপনার এই ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে আমরা এই বাংলাদেশকে, বা অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম একটা দেশ,
এই ক্ষেত্রে ধরেন আমরা ঘূর্ণিঝড়, বন্যা এবং পাহাড়ি ঢল, এই তিনটা বিষয় কিন্তু প্রতি বছর আমরা বিরাট একটা থ্রেট হয় কৃষকের। থ্রেট হয় বলতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বেশ কিছুদিন বৃষ্টি হলে, দুদিন বৃষ্টি হলে বা একদিন টানা বৃষ্টি হলে আমাদের যে পাহাড়ি এলাকা ইন্ডিয়ার যে জায়গাগুলোতে বৃষ্টি হলে আমাদের পুরো ঢল নামে, যেই ঢলে আমাদের ফসল তলিয়ে যায়, যেটা আমরা 2021 সালে বা 2023 সালে দেখেছি, বা এখনো মাঝে মাঝে এরকম শঙ্কা জাগে। এই বিষয়গুলোতে আসলে আমাদের করণীয়টা কি? একজন সরকারি কর্মকর্তা, প্রাক্তন কর্মকর্তা হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আমরা এই থ্রেট কি বারবার থাকবে? আসলে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নই, কিন্তু এর জন্য আমরা এফেক্টেড একটা কান্ট্রি, বা আমরা কিন্তু জলবায়ুর ঝুঁকির মধ্যে খুবই অ্যালার্মিং, আপনি যেটা উল্লেখ করলেন স্টেজে আছি। তবে এখানে আমরা প্রযুক্তি দিয়ে আমরা এমন জাত উদ্ভাবন করতেছি যেই জাতগুলা পাহাড়ি ঢল আসার আগেই যাতে এগুলো উত্তোলন করা যায়, শর্ট ডিউরেশন এইটা, এবং জলবায়ু সহনশীল কিন্তু আপনার বিভিন্ন ফসল এখন কিন্তু বাংলাদেশে সেই জাতগুলো উদ্ভাবন হচ্ছে, সেইগুলা দিয়ে আমরা এটা অ্যাডাপটিভ মেজার, বা আমরা বলি যে সহনশীলতাকে আমাদের বাড়ানোর জন্য এবং রেজিলিয়েন্স বাড়ানোর জন্য আমরা কিন্তু সেই ধরনের জাত উদ্ভাবন ও প্রযুক্তি উদ্ভাবন করতেছি যেইগুলা হিট স্ট্রেস টলারেট করতে পারবে, খরা সহনশীল জাত, আবার হলো অতি বৃষ্টি সহনশীল এটা জাত। একটা খুব ভালো একটা উদ্যোগ, মানে জি। ভালো একটা খবর আমাদের জন্য হ্যাঁ, যে আমরা এমন কিছু জাত উৎপাদন করছি যেই জাত আপনার ঢল আসলেও এটা সার্ভাইভ করতে পারবে survive এবং করতে পারবে। আগাম এটা নিয়ে আসতে। তারপর আমরা যান্ত্রিকরণে যাচ্ছি, হারভেস্টটা কিভাবে খুব দ্রুত আমরা হাওর থেকে আমরা হারভেস্ট করে নিয়ে আসতে পারবো, সেখানে কিন্তু আমাদের যে প্রযুক্তি, সেই যান্ত্রিকরণ বা মেকানাইজেশন, সেটাকে কাজে লাগাচ্ছে। আবার ড্রায়ার আমরা নিয়ে আসতে হচ্ছে, যেটা এই আবহাওয়ার ভিতরেও যাতে ড্রাই করে দ্রুত dry এটা করে একটা এটা- কাজ শুরু হয়েছে আমাদের জন্য, এটা খুব আশার কথা। আচ্ছা, আসি আপনার কাছে, যে বিষয়টা হচ্ছে যে কৃষক তো বাজার ব্যবস্থাপনার বাইরে না। মাঝে মাঝে দেখা যায় যে বাজার ব্যবস্থাপনা বা অব্যবস্থাপনার জন্য এনে একটা কথা বলে রাখি যে কৃষি পণ্য বিপণনে মধ্যস্বত্বভোগীর প্রভাব বেশি হলে কৃষকের প্রাপ্ত মূল্য কমে যায় এবং কৃষক একটা ভয়াবহ রকমের আপনার অনিশ্চয়তার মধ্যে পড়ে পরবর্তী ফসল উৎপাদনের ক্ষেত্রে। ধরেন ন্যায্য মূল্যটা সে পেল না এই বছর, তাহলে পরের বছর কি সে আসলে দাদন নিতে হবে, ঋণ করতে হবে, অথবা সে ঋণ না পেলে সে ওই কৃষিকর্মটা বা তার পণ্যটা ফলাতে পারবে না। এই যে কৃষকের যে এই যে তার ব্যক্তিগত পণ্যের অনিশ্চয়তার কারণে, বাজারজাতের অনিশ্চয়তার কারণে যে বিপদে পড়া, এই জায়গাটা আসলে আপনারা কি কখনো চিন্তা করেছেন বা আপনারা কি ভেবেছেন আসলে কি করা উচিত? এটা তো একটা খুবই মারাত্মক ন্যাশনাল ইস্যু, এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা, ব্যাপক পর্যালোচনা আছে যে কৃষক যে তার ন্যায্য মূল্য পায় না। এখন এটা আসলে খুবই ডাইভার্স ফ্যাক্টর এখানে জড়িত। এটা দুই একটা কথার মাধ্যমে এটাকে কনক্লুশন করা খুবই ডিফিকাল্ট হবে। এখানে মধ্যস্বত্বভোগী আছে, আবার এই এগ্রিকালচার প্রডিউস যেগুলো পেরিশেবল 20-30% পোস্ট হারভেস্টে নষ্ট হয়, সব কিছু যোগ ফলে এখানে একটা বড় বিষয় চলে যায়। আবার বড় বড় যারা আড়তদার আছে তারাও অনেক মিলিয়ন মিলিয়ন টাকা এখানে ইনভেস্ট করে বড় ধরনের একটা রিস্ক নেয়, রিস্ক নিয়ে তার রিস্কের এগেনস্টে সে গেইনটাও বেশি করতে চায়। আবার আড়তদার থেকে যখন পাইকারি লেভেলে যাচ্ছে, পাইকারি থেকে আবার যখন খুচরা লেভেলে যাচ্ছে, এখানেও পেরিশেবলের কিছু স্পয়েলেজ হচ্ছে। তো এটা একটা মারাত্মক পেরিশেবল ছাড়াও তো ধরেন আপনার আমাদের জি। একটা নজির আছে যে জি। ধরেন কিছুদিন আগেও আপনার একটা বৃষ্টির মানে আমি যেটা আমরা সংবাদ আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে বৃষ্টির দোহাই দিয়ে আপনার এই যে আশুগঞ্জে প্রচুর কৃষক এখন মানে ধান নিয়ে আসছে, কিন্তু ধানের মানে দর এত কমে গেছে যে কৃষক তার উৎপাদন খরচের চেয়েও আপনার ধরেন 20% নিচে নেমে গেছে ধানের খবর। এটা এই যে মানে অনিরাপত্তা, অনিশ্চয়তা এবং যে তার যে একদম বিপর্যয়ের একটা মুখে পড়ে গেল কৃষক, এগুলো তো আসলে কোনোভাবে মানে মানে কৃষকের জন্য নিরাপদ নয় আসলে। এটা এটা আমি আমরা একটা বাজার দিতে পারি এক্স্যাক্টলি। এটা আসলে শুধু কৃষির বিষয় না, এটা সোশ্যাল কালচারাল গভর্নেন্স প্র্যাকটিসের বিষয়। এটা আমরা বিভিন্ন সেক্টরে দেখতে পারি, কিছু সুযোগ সন্ধানী লোকজন থেকে যায় এবং তারা বিভিন্নভাবে প্রিভিলেজ এটা নেয়। তো এগ্রিকালচার সেক্টরে সেম, বহু লোক আছে সে বসে আছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, 2 দিন বৃষ্টি তাকে সুযোগ তৈরি করে দিয়ে গেছে, সে সেই সুযোগটা গ্রহণ করেছে। কিন্তু সব সেক্টরেই যদি এই ধরনের প্র্যাকটিসটা আসে, একটা গুড গভর্নেন্সের প্র্যাকটিস আসে,
তো এটা এগ্রিকালচার সেক্টরেও নিশ্চিত হবে। তবে আপনি যেটা বলছেন আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা নিয়ে একটা বিশদ আলোচনার প্রয়োজন আছে। এই বাজার ব্যবস্থাপনা আর কৃষকের ন্যায্যপূর্ণ মূল্য পাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে এবং এটা ধরে ধরে নিটিগিটি পর্যায়ে না না, এটা আলোচনা করার এখানে দরকার ধরেন আছে। একটা মজার বিষয় হচ্ছে যে সেটা হলো যে ধরেন বগুড়ায় যে কৃষি পণ্যটা উৎপাদন হলো, কৃষক এখানে বিক্রি করছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে কৃষক বিক্রি করছেন 20 টাকা, সেটা ঢাকার কারওয়ান বাজারে এসে বিক্রি হচ্ছে, আড়তে বিক্রি হচ্ছে ধরেন এটা 30 টাকা, ঠিক আড়ত থেকে বের হয়ে আপনার এটা বিক্রি হচ্ছে 60 টাকায়। তা আমাদের যে প্রান্তিক লেভেলের যে কৃষক উৎপাদনটা করলো, তাহলে সেই 20 টাকা বিক্রি করতেই তার জীবন ত্রাহিত্রাহী অবস্থা। কিন্তু দেখেন কয়েকটা হাত বদলের পরে যেই টাকাটা গেল, এইটা তো কৃষকের কাছে কোনোভাবেই পৌঁছলো না। তাহলে এই কৃষক বাঁচবে কি করে, সার্ভাইভটা করবে কি করে? এখানে মইনুল ভাই একটা বিষয় আছে, এটা নিয়ে অনেক স্টাডি আছে, অনেক গবেষণা আছে কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনা নিয়ে। তবে আমি এখানে একটা রিমার্ক করতে চাই, ওই যে 60 টাকা যে আমরা ধরছি, এটা সকালবেলা যখন অতি খুচরা লেভেলে বিক্রি করতেছে 60 টাকা কেজি, ওইটাকে ধরছি। ওই খুচরা বিক্রেতায় হয়তো সন্ধ্যার সময় ওই পণ্য 20 টাকা 30 টাকা কেজিতে বিক্রি করতেছে যখন তার কাস্টমার নাই। এটাকে আমরা অ্যাভারেজ করছি কিনা, লেটসে আমাদের বসুন্ধরা এলাকায় একজন 100 কেজি পটল কিনে নিয়ে গেছে কারওয়ান বাজার থেকে, সে সকালবেলা এটা 80 টাকা কেজি বিক্রি করতেছে। এই 100 কেজি কি সে 80 টাকা কেজি বিক্রি করতে পারছে? সেটা তো আমরা শিওর না। সে সন্ধ্যার সময় হয়তো কিছু পটল 50 টাকা 60 টাকা 70 টাকার কেজিতে বিক্রি করছে। না, এটার কোনো গবেষণা অবশ্য নাই, আমি জানি না আছে কিনা। রাইট, না এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, গবেষণা আছে এই বাজার ব্যবস্থাপনা নিয়ে এবং মার্কেটের এই যে ফ্ল্যাকচুয়েশন, এটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর পর্যালোচনা হচ্ছে। তবে আমি যেটা মনে করি ভাই, হ্যাঁ অবশ্যই একটা সিন্ডিকেট সিস্টেম তো এখানে আছেই, সেটা অস্বীকার করার উপায় নাই। তবে এটা শুধু সিন্ডিকেট সিস্টেম না, এটা মাল্টি ডাইভার্স ফ্যাক্টর এখানে জড়িত। আচ্ছা, কৃষি ঋণ একটা বড় বিষয়। আমাদের প্রত্যেকটা কৃষক, মানে প্রত্যেকটা বলতে বেশিরভাগ কৃষকই আসলে ঋণের উপর নির্ভরশীল। এইখানে একটা প্রান্তিক একটা বিষয় আপনাকে বলি, তথ্য, যে প্রান্তিক কৃষকদের একটি বড় অংশ আনুষ্ঠানিক ঋণের উপর নির্ভরশীল, ফলে কৃষি ঝুঁকি বাড়ে। সূত্র বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ প্রতিবেদন। স্বল্প সুদ কৃষি ঋণ ও ফসল বীমা একসাথে চালু করলে কৃষকের ঝুঁকিটা তো একটু বাড়েই নাকি? অবশ্যই। সেই বিষয়ে আপনার একটু মন্তব্য বলেন। না, কৃষি ঋণ তো অবশ্যই, যেটা আমরা মাঠ পর্যায়ে দেখে আসছি যে কৃষি ঋণের হিস্ট্রিটা খুব মানে সুখকর এটা বলবো না। এখানে কৃষক ঋণ নিয়েছে একটা পণ্য উৎপাদন করার জন্য, যারা ঋণ দিয়েছে এরা পণ্য হারভেস্টের আগে কৃষকের বাড়িতে উপস্থিত। তো সে টাকা পাবে কোথায়? সে তো ফল বিক্রি করে নাই, ফসল বিক্রি করে নাই, কিন্তু তার ইনস্টলমেন্টের ডেট চলে আসছে। তো সুতরাং তার প্রতি একটা প্রেশার চলে যায়। তো এইভাবে দেখা যায় যে সাইকেলের ভিতরে একটা পড়ে যায়, কৃষক ঋণের ভিতরেই থেকে যায়। এটা গভীরভাবে পর্যালোচনা করে কৃষকের একটা সফট লোনের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। যে এটা ভালো বলছেন যে সফট লোনের একটা ব্যবস্থা। আরেকটা বিষয় আপনার সাথে আসি, তারপর ওনার কাছে জি, যাব, জি, সেটা হচ্ছে নারী কৃষকের নিরাপত্তা। আমি একটা তথ্য দিই, বাংলাদেশে কৃষিকাজে নারীর অংশগ্রহণ ক্রমবর্ধমান হলেও নিরাপত্তা সরঞ্জাম ও প্রশিক্ষণের বৈষম্য রয়েছে। এটা ফাও এবং জেন্ডার ইন এগ্রিকালচার বিবিএস লেবার ফোর্স সার্ভে আছে একটা, ওইটা থেকে বললাম। নারী কৃষকদের জন্য আলাদা নিরাপত্তা নীতি ও স্বাস্থ্যসেবা কি আসলেই প্রয়োজন মনে করেন? ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেক পিপি ডিস্ট্রিবিউট করছি কৃষকদের মাঝে, হ্যাঁ, সে যাতে বুট, তারপরে গ্লাভস, পোশাক পরে কীটনাশক দেয়। আমরা উইমেনদের জন্য খুঁজেছি, উইমেনদের জন্য স্পেশাল কোনো কিছু নাই। ওই পুরুষের যেটা হয়েছে ওইটাই তারপরে উইমেনকে আমরা দিয়েছি, উইমেন ওইটাই। এই জায়গাটা একটা ইগনোরেন্স আছে ডেফিনেটলি। এবং আপনি একটা পয়েন্ট যেটা বললেন, এই যে নারী কৃষকের ক্রমবর্ধমান যে রেট বাংলাদেশ, এটা খুবই সিগনিফিকেন্ট। এবং অংশগ্রহণ, নারীর জি জি, এবং কৃষিতে নারীর অংশগ্রহণ, রাইট, তাকে যথাযথ স্পেস আমরা এখন পর্যন্ত কৃষি পর্যায়ে দিতে পারতেছি না, এবং নারীরা কৃষি পর্যায়ে যথেষ্ট ভূমিকা রাখতেছে এবং আমরা মনে করি সামনে আরো অনেক প্রভাবশালী ভূমিকা রাখবে নারীরা কৃষি পর্যায়ে। আচ্ছা, আসছি আপনার কাছে। এইখানে আরেকটা বিষয়, যেহেতু বারবার আপনার কাছে ঘুরে আসছি, সরকারের কিছু বিষয় আমরা বা নীতি নিয়ে কথা বলি। যেমন ধরেন কৃষি পণ্যের ডিজিটাল বাজার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকাল। যেমন ধরেন ডিজিটাল কৃষি প্ল্যাটফর্ম কৃষকের বাজার তথ্য প্রাপ্তি এবং দর কষাকষির সক্ষমতা বাড়াতে পারে। এটা হচ্ছে ফাও ডিজিটাল এগ্রিকালচার রিপোর্টসের একটা তথ্য।
আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সব জায়গায় ডিজিটালি, অনেক জায়গায় আমরা ডিজিটালাইজ হয়ে গেছি, কিন্তু কৃষির ক্ষেত্রে এবং কৃষকের ক্ষেত্রে আমরা কি আসলেই ওই পরিমাণ ফ্যাসিলিটেট করতে পেরেছি কিনা কৃষকদেরকে, যে যাতে করে ডিজিটালি ওরা পুরো বিষয়টা বাজার ব্যবস্থাপনাকে এবং পণ্যের ব্যবস্থাপনাকে ওরা নিজেদের সুবিধায় নিয়ে যেতে পারে? একটা খুব ইম্পর্ট্যান্ট এবং যুগে আপনি প্রসঙ্গটা নিয়ে এসছেন। আসলে কিছু স্বল্প পরিসরে হলেও কৃষি পণ্যের বাজারটা অনলাইন সিস্টেমে চলে আসছে। আপনি দেখবেন যে যেখানে সাতক্ষীরায় আম উৎপাদন হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন হয়েছে, বিষমুক্ত আম বিক্রি করার জন্য চাষি কিন্তু আজ ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছে, তার মোবাইল নাম্বার দিচ্ছে এবং নিশ্চয়তা দিচ্ছে। সে কিন্তু ওইটা ক্রেতা কিন্তু তার মাধ্যমে কিন্তু অনলাইনে পারচেজ করছে। এটা কিন্তু শুরু হয়েছে। তবে উন্নত দেশের মতো আমি আপনার যেটা কনসেপ্ট সেটাতে আসতে যাচ্ছিলাম, সেটা হলো যে যেমন ফার্মার্স মার্কেট, এইটা আমাদের দেশে সরকারি পর্যায়ে কিছুটা সীমিত আকারে শুরু করা হয়েছিল। এইটাও আগামীতে কৃষি মন্ত্রণালয় আমরা আশা করি এটা কিন্তু বাড়বে। আরেকটা যেটা মানে সরকারের থেকে বর্তমান সরকার যেটা জোর দিচ্ছে সেটা হলো ছোট ছোট মিনি কোল্ড স্টোরেজ করা, বিশেষ করে পচনশীল যে আমাদের ফল মূল এবং উচ্চ মূল্যের যে সবজি আছে এগুলাকেই কিন্তু আপনার যদি ওই রাখার ব্যবস্থা 3 মাস পর্যন্ত রাখার ব্যবস্থা করে ছোট ছোট কোল্ড স্টোরেজের ফ্যাসিলিটি করে দিচ্ছে। আমরা সবাই জানি যে সাপ্লাই ডিমান্ডের যে ইকোনমিক্স, এইখানে অনেক সময় আমাদের এত পরিমাণে যোগান হয়ে যায়, সেই চাপে কৃষকের উৎপাদন খরচের চেয়ে অর্ধেক মূল্যে কিন্তু চলে আসে। সেটা দিলে কৃষি কিন্তু সাস্টেনেবল হবে না এবং এই কৃষিকাজে কিন্তু আপনার আমাদের অনেককে আগ্রহ হারিয়ে ফেলবে ভবিষ্যৎ। এই জন্য আমাদের এটা সংরক্ষণের একটা চমৎকার ব্যবস্থা। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি জাস্ট 30 সেকেন্ডে বলবেন আসলে এই কৃষকের নিরাপত্তার ক্ষেত্রে 30 সেকেন্ডে আমাদের করণীয়টা বলেন। আমি যেটা সর্বর আগে গুরুত্ব দিব সেটা হলো সব স্টেক হোল্ডারদের নিয়ে কৃষি মন্ত্রণালয় যদি একটা পলিসি ডকুমেন্ট তৈরি করে নিরাপত্তার জন্য, সবাই একটা পার্টিসিপেশন লাগবে। সবচেয়ে আগে তারপরে নিয়ে আসতে হবে প্রশিক্ষণের ব্যবস্থাটা, প্রচুর প্রশিক্ষণ দিয়ে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে। তারপরে এটা আমাদের পার্শ্ববর্তী কিছু কিছু দেশ যেটা বলা হলো যে আমার যে প্রোটেক্টিভ মেজারগুলো নেওয়া, যে ঝুঁকির থেকে রক্ষা করার জন্য যে ইকুইপমেন্টগুলো, মানে আমার যদি একটা সানগ্লাস লাগে, আমার যদি একটা মাস্ক লাগে, ছোট ছোট জিনিসগুলোকে সরবরাহের ব্যবস্থা করা এবং একে ট্যাক্স কমায় দিয়ে এটাকে সহজলভ্য করে দেওয়া, যাতে কিন্তু সহজে আমার কৃষকরা এগুলো ব্যবহার করতে পারে। এই তিনটা অন্তত আমি ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট করে মোটা দাগে 30 সেকেন্ডে আমাদের এই কৃষকের নিরাপত্তার জন্য মোটা দাগে আমাদের আসলে করণীয়টা কি? না, খুবই আপনাকে আন্তরিক ধন্যবাদই দিতে হয় যে কৃষকের নিরাপত্তা আলোচনাটা শুরু করা হয়েছে। এটা এই ধরনের আলোচনাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং সর্বোপরি কৃষি মন্ত্রণালয়ের একটা ফার্মার সেফটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, যেখানে শুধু কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যারা বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সহযোগী আছে তাদেরকে নিয়ে একটা পলিসি ফ্রেমওয়ার্ক করতে হবে। করে এইটা বিজনেসদের কিছু দায়িত্ব দিতে হবে, কর্পোরেটদের, তারা ট্রেনিং দিবে এবং প্রযুক্তিও দিবে। আর প্রযুক্তি মেইনলি তৈরি করবে আপনার রিসার্চ ইনস্টিটিউট। এইভাবে যদি একটা মানে ক্রোনোলজিক্যাল অ্যাক্টিভিটি দাঁড় করানো যায় এবং সমস্ত প্ল্যানের ফার্মার ফার্স্ট, ফার্মারের সেফটি ফার্স্ট, এটাকে সেন্টারিং করে আমাদের কৃষি পরিকল্পনাটা তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম কৃষকের নিরাপত্তা নিয়ে। তা আপনারা জানেন যে এই আলোচনায় বেরিয়ে আসলো যে কৃষকের নিরাপত্তা আসলেই কতটা জরুরি। এখানে কয়েকটা বিষয় উঠে আসছে, তার মধ্যে আমি যদি একটু ছোট করে বলি যে স্প্রে করার সময়, মানে কীটনাশক স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস, চশমা ও পূর্ণ পোশাক ব্যবহার করতে হবে। কীটনাশকের লেবেল না পড়ে কখনো ব্যবহার করা যাবে না। আগে বুঝতে হবে, জানতে হবে যে এই কীটনাশকটা কিভাবে ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, আর কত দিন ব্যবহার করা যাবে, এটা অবশ্যই জেনে নিতে হবে। ফসল কাটার আগে নির্ধারিত অপেক্ষাকাল, যেমন প্রি হারভেস্ট মানে ইন্টারভাল, যেটা আমরা বলি যে আপনি কীটনাশক ব্যবহার করে কতদিন এটা অপেক্ষা করবেন তারপর ফসল কাটবেন, এই বিষয়গুলো মনোযোগে হওয়া উচিত। এরপর হচ্ছে বাজার জেনে বিক্রি করুন, সম্ভব হলে কৃষকের সমবায় যুক্ত।
আপনাদের মধ্যে একটা বাজার ব্যবস্থাপনা নিশ্চয়ই আছে, সেই ব্যবস্থাপনার মধ্যে বাজারটাকে জেনে আপনার ফসল কাটুন, তারপর বিক্রি করুন, বা ফসল আপনি নিয়ে যান, আপনার পণ্য নিয়ে যান বাজার বুঝে। ফসল নিয়ে গেলেন, সেখানে দেখা গেল দাম পড়ে গেল, মধ্যস্বত্বভোগীরা আপনার দাম বাড়িয়ে দিল, সেই জন্য সচেতন হন। আর আপনারা জানেন যে আমরা এই সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নানা রকমের নিরাপত্তার বিষয়ে কথা বলে থাকি এবং ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে থাকি। থাকুন আমাদের সঙ্গেই, দেখা হবে আগামী সপ্তাহে এই অনুষ্ঠানে। অগ্নিকাণ্ডের নির্মম ক্ষতি থেকে আপনার স্থাপনাকে সুরক্ষিত রাখতে অ্যাডভান্সড পাওয়ার টেকনোলজি নিয়ে এলো তুরস্কের বিখ্যাত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড সেম্পা ফায়ার পাম্প।